হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্তর্মহল চ্যাপ্টারের প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করব। এর আগে কিন্তু আমি এই চ্যাপ্টারটার আলোচনার ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি এবং বইতে দাগিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ক্লাসটা এখন অবধি না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসটা দেখে নিতে পারো। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করব। আর আজকে আমি এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 25 প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি হলে সেখানে পদার্থ কী অবস্থায় থাকে? পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক চাপ ও তাপে পদার্থগুলি গলিত ও নরম প্রকৃতির হয়ে আছে। বীজ গলালে বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে, পৃথিবীর অভ্যন্তরে পদার্থ অনেকটা সেই রকম অবস্থায় থাকে। নেক্সট হচ্ছে ম্যাগমা কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট প্রশ্ন হিসাবে। ভূগর্ভের মধ্যে প্রচণ্ড চাপ ও তাপে ভূ অভ্যন্তরের সকল পদার্থ সমূহ গলিত বা অর্ধগলিত অবস্থায় আছে। এই গলিত বা অর্ধগলিত পদার্থ সমূহকে ম্যাগমা বলে। ম্যাগমার মধ্যে বিভিন্ন গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকে। নেক্সট, লাভা কাকে বলে? ম্যাগমা, লাভা এগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা যখন ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে লাভা বলে। লাভা সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠে পর্বত, মালভূমি প্রভৃতি ভূমিরূপ গঠিত হয়। নেক্সট হচ্ছে শিয়াল কি? উত্তর, শিয়াল বা মহাদেশীয় ভূত্বক হলো ভূত্বকের উপরের অংশ, যা প্রধানত সিলিকন এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। ভূত্বকের এই অংশটি শিয়াল নামে পরিচিত। এই ভূত্বককে সাধারণভাবে মহাদেশগুলির নিচের অংশ বলা হয় এবং এর অন্য নাম হলো মহাদেশীয় ভূত্বক। উপাদান কি? এই স্তরটি হালকা এবং প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত। শিয়াল ভূত্বক কোনো কোনো এলাকায় প্রায় 60 কিমি পর্যন্ত বিস্তৃত হয়। আম্লিক শিলা দ্বারা গঠিত হওয়ায় এই স্তরের ঘনত্ব 2.6 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। টিকা হিসাবে যদি তোমাদের শিয়াল আসে, তখন কিন্তু এরকম পয়েন্ট আকারে যদি তোমরা লেখো, তোমরা কিন্তু নাম্বারটা আরো ভালো পাবে। এরপরে রয়েছে সীমা কি? সীমা বা মহাসাগরীয় ভূত্বক হলো ভূত্বকের নিচের অপেক্ষাকৃত ভারী অংশ, যা প্রধানত সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। সীমা ভূত্বক সমুদ্রের তলদেশের সামান্য পলিস্তর বাদ দিয়ে বাকি এলাকা দ্বারা গঠিত হয়। গভীরতা, এই স্তরটি মাত্র 5 কিমি গভীর। এই স্তরের ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেমি। এই স্তর ভারী এবং প্রধানত ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত। নেক্সট হচ্ছে ক্রোফেসিমা ও নিফেসিমা কি? গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এই স্তরটির নাম ক্রোফেসিমা। আর নিফেসিমা হচ্ছে গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এই স্তরের নাম নিফেসিমা। নেক্সট হচ্ছে কেন্দ্রমণ্ডল কাকে বলে? কিসের উপর ভিত্তি করে কেন্দ্রমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে থাকা সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। পদার্থের ঘনত্ব, উষ্ণতা, চাপ এগুলির উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করেছেন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন রয়েছে, মহাদেশীয় ভূত্বক কোন ধরনের শিলা দ্বারা গঠিত? উত্তর হবে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। নেক্সট হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার সম্পর্কে টিকা লেখো। অ্যাসথেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ, যার অর্থ দুর্বল স্তর। শিলামণ্ডলের নিচে ও গুরুমণ্ডলের উপরে সান্দ্র ও নমনীয় স্তরটি হলো অ্যাসথেনোস্ফিয়ার। মনে করা হয় 100 কিমি থেকে 250 কিমি গভীরতা পর্যন্ত অঞ্চলটি বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরের বৈশিষ্ট্যগুলি হলো অত্যাধিক তাপ ও চাপে অ্যাসথেনোস্ফিয়ারের, এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে, তোমরা কিন্তু ঠিক করে নেবে। অ্যাসথেনোস্ফিয়ারের শিলা অর্ধ তরল বা সান্দ্র অবস্থায় আছে। এই স্তরের পদার্থ গলিত ও নরম প্রকৃতির। এই স্তরেই পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এই স্রোতের ফলে ভূগর্ভের তাপ উপরে উঠে আসে আর ভূকম্প তরঙ্গ এই স্তরের মধ্য দিয়ে ধীরে ধীরে ধীর গতিতে প্রবাহিত হয়। এখানে কিছু স্পেলিং হয়তো ভুল রয়েছে, আমি যখন তোমাদের সাথে পিডিএফটা শেয়ার করব, আমি চেষ্টা করব সেখানে সেগুলো ঠিক করে দেওয়ার। আর এত অবধি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর যারা আগের ক্লাসগুলো দেখেছো বা এই ক্লাসের থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা পাবে, কিন্তু কিভাবে পাবে সেটা কিন্তু আমি আরও একটু পরে বলে দেবো। তো পরের প্রশ্ন দেখা যাক, উষ্ণ প্রস্রবণ কাকে বলে? পৃথিবীর ভৌম জল ভূতাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে। একে উষ্ণ প্রস্রবণ বলে। নেক্সট হচ্ছে, ভূত্বককে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? ভূত্বককে দুই ভাগে ভাগ করা হয়, যথা মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বক।
অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? লেহমান বিযুক্তি রেখা রয়েছে। এই যে বিযুক্তি রেখাগুলো কার মাঝে কোনটা আছে, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, কারণ শর্ট প্রশ্নের জন্য কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে ঘনত্ব কি, এর দ্বারা কি জানা যায়? একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা, সেটাই পদার্থের ঘনত্ব। পদার্থের অণু পরমাণুগুলি কত কাছাকাছি বা কত দূরে আছে তা জানা যায় ঘনত্বের দ্বারা। নেক্সট হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট, ভূমিকম্প তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়, এগুলি কিভাবে প্রবাহিত হয়? ভূ অভ্যন্তরে কম্পন সৃষ্টি হলে ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হয়। ভূমিকম্পের দুটি তরঙ্গ, একটি পি তরঙ্গ ও অপরটি এস তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই তরঙ্গের গতি কখনো ধীর কখনো বা দ্রুত হয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের যে কোনো কঠিন বা তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ, এখানে তরঙ্গটা পড়েনি, এস তরঙ্গ তরল বা অর্ধতরল কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে না। বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি অনেকখানি সাহায্য করেছে। এর দ্বারা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তরের সন্ধান পেয়েছেন। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গভীরতম খনি কোনটি? দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ হলো পৃথিবীর গভীরতম খনি। এর গভীরতা প্রায় 3 থেকে 4 কিলোমিটার। নেক্সট হচ্ছে ভূত্বক বলতে কি বোঝো? ভূত্বক অর্থাৎ ক্রাস্ট হলো পৃথিবীর সবচেয়ে উপরে অবস্থিত স্তর, যা কঠিন, হালকা ও পাতলা হয়। এটি পৃথিবীর পুরু শেষ অংশ। এর গভীরতা প্রায় 30 কিমি হয়। নেক্সট হচ্ছে নিফে বলতে কি বোঝো? পৃথিবীর কেন্দ্রমণ্ডল অত্যন্ত ভারী নিকেল ও লোহা দিয়ে গঠিত হওয়ায় কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়। এর বৈশিষ্ট্যগুলি হলো, এই স্তরের গড় তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের গড় ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। নেক্সট, পশ্চিমবঙ্গের একটি উষ্ণ প্রস্রবণের নাম লেখো। উত্তর হবে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ। তোমরা যদি কেউ বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে গিয়ে থাকো, তোমরা কিন্তু সেটা কমেন্টে অবশ্যই জানিও। তারপরে রয়েছে দেখো পরিচলন স্রোত সৃষ্টি হয় কিভাবে? ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে যায়, আবার উপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচে নেমে যায়। এর ফলে পরিচলন স্রোত সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আমি আবার বলছি, এই বিযুক্তি রেখাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। নেক্সট প্রশ্ন, বিযুক্তি রেখা কাকে বলে? এর দ্বারা কি করা যায়? ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, সেখানটিকে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা বলেন। বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়। যেমন শিয়াল ও সীমার মাঝে কর্নোরাডো বিযুক্তি রেখা রয়েছে। নেক্সট হচ্ছে শিলামণ্ডল বলতে কি বোঝো? সমগ্র ভূত্বক এবং গুরুমণ্ডলের ওপরের অংশ নিয়ে গড়ে উঠেছে শিলামণ্ডল। এর বৈশিষ্ট্যগুলি হলো, শিলামণ্ডলের গভীরতা প্রায় 100 কিমি। শিলামণ্ডল নানা খনিজ পদার্থে সমৃদ্ধ এবং এর একেবারে উপরে রয়েছে মাটি। ক্রোফেসিমা ও নিফেসিপার মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? রেপিত্তি বিযুক্তি রেখা। নেক্সট হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ারকে বিক্ষুব্ধ মণ্ডল বলে কেন? অ্যাস্তনোস্ফিয়ারকে বিক্ষুব্ধ মণ্ডল বলার কারণ, ভূপৃষ্ঠের তাপ এবং চাপের একটি প্রকার বিক্ষোভ প্রক্রিয়া হয়। এই বিক্ষোভ প্রক্রিয়ার ফলে অ্যাস্তনোস্ফিয়ারের পদার্থসমূহ অর্ধতরল অবস্থায় থাকে এবং স্থিতিস্থাপক হয়। এই মণ্ডলে ম্যাগমা নামক অংশ রয়েছে, যা ভূপৃষ্ঠের দুর্বল ফাটল পথে বাইরে বেরিয়ে এসে অগ্ন্যুৎপাত ঘটায়। অগ্ন্যুৎপাতের ফলে ভূমিরূপের পরিবর্তন হয়। এই কারণেই তীক্ষ্ণ মণ্ডল বা বিক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত। তাহলে অ্যাসথেনোস্ফিয়ারকে বিক্ষুব্ধ মণ্ডল কাকে বলে, সেটা দিয়ে কিন্তু আজকের আমাদের এই ক্লাসটা শেষ হচ্ছে। আর এই ক্লাসের নোটসটা পেতে হলে তোমাদের কিন্তু ক্লাস থেকে লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আর ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিতে হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকেও কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিতে হবে। আর তারপরে কিন্তু তোমাদের মেল করতে হবে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে। তোমরা তোমাদের গার্জিয়ানের হেল্প নিতে পারো। আর সাবজেক্টটা তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ, সেটা লিখতে হবে এবং কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে পাঠিয়ে দিলেই তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।